দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের গোল্যান্ড ফ্রাইডে নাইটের 25তম পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোস্তাইন বিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের কমিউনিটিটা আস্তে আস্তে বড় হচ্ছে। এখন 400 প্লাস মেম্বার ক্রস করেছে। অনেকেই হয়তো পুজোর ছুটিতে গ্রামে গেছেন, সেই কারণে আজকে উপস্থিতি তুলনামূলক কম হতে পারে, বাট উই ডোন্ট ওয়ারি, আমাদের লার্নিং কোনো কিছুতেই থেমে থাকবে না। এবং অ্যাজ উই আর ডিসকাসিং যে আজকে আমরা গোল্যাং এর ফ্রন্ট এন্ড পার্টটা নিয়ে দেখবো যে কিভাবে গোল্যাং দিয়ে আমরা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটো ম্যানেজ করতে পারি। তার ফ্রন্ট এন্ড পার্টটা মোস্ট অফ দি টাইম গোল্যাং সবাই ব্যাক এন্ড এর জন্য ইউজ করে, বাট আমরা গোল্যাংকে ফ্রন্ট এন্ড এর জন্য ব্যবহার করতে পারি। এবং সেই ফ্রন্ট এন্ড এর গোল্যাংকে বেস্ট ইউটিলাইজ করার জন্য যে টিপস এন্ড ট্রিক্স গুলা, যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোই মূলত আজকের আলোচনার বিষয়। এছাড়াও আমাদের সফট স্কিল, আমাদের গ্লোবাল মার্কেট ট্রেন্ড, এআই, এগুলা তো পার্ট অফ দি ডিসকাশন থাকবেই। আর আপনারা যে কোনো কোয়েশ্চেন, আপনাদের রিলেটেড কোনো কিছু এক্সপ্লোর করতে চান অথবা আপনারা কোথাও প্রবলেমে পড়ছেন, এগুলো তো অবশ্যই ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন সেশনে থাকবেই। সুতরাং আমার মনে হয় যে আজকের সেশনটা একটা ফ্রুটফুল ডিসকাশন হবে, স্পেশালি ফ্রন্ট এন্ড নিয়ে যারা কাজ করতে চান গোল্যাং এর সাথে। অনেকের ধারণা যে গোল্যাং দিয়ে বোধহয় ফ্রন্ট এন্ডে ভালো কাজ করা যায় না, সো গোল্যাং দিয়ে জাস্ট আমরা ব্যাক এন্ডটা ম্যানেজ করব, আর ফ্রন্ট এন্ড এর জন্য নেক্সট জেএস বা নোড জেএস বা জেএস রিলেটেড কোনো একটা ফ্রেমওয়ার্ক আমরা ইউজ করব, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। যারা ফ্রন্ট এন্ডে গোল্যাংকে ইউজ করে না, তারা মূলত গোল্যাং এর টেমপ্লেট ইঞ্জিন সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, অথবা টেমপ্লেট ইঞ্জিন সম্পর্কে তাদের এক্সপ্লোরেশন নাই। তারা জানে না যে হাউ উই ইউজ টেমপ্লেট টু মেক দ্য ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, সো ওইটাই আমি মূলত দেখাবো। তা আমি ইতোমধ্যে আপনাদেরকে বলেছি একটা লাইব্রেরি, ফ্রন্ট এন্ড ওপেন সোর্স লাইব্রেরি সম্পর্কে আপনাদের পরিচয় করে দিচ্ছি, সেটা হচ্ছে ফ্লাই অন ইউআই। আপনারা জানেন ফ্লাই অন ইউআই হচ্ছে একটা কম্পোনেন্ট বেসড ফ্রেমওয়ার্ক, যেটা টেলউইন্ড কে ব্যবহার করে আন্ডার দ্য হুড। এছাড়াও আরো কিছু, টেলউইন্ড হচ্ছে আপনার ইউটিলিটি কম্পোনেন্ট লাইব্রেরির জন্য ইউজ করে ওরা, আর ডেইজি ইউআই ইউজ করে কম্পোনেন্টের জন্য, মানে ব্লকের জন্য। ব্লক কি একটু পরে আমরা দেখতে পারবো। আর জাভাস্ক্রিপ্টের জন্য সম্ভবত ইউজ করে প্রিলাইন, হ্যাঁ প্রিলাইন ডট কো। তো এই তিনটা জিনিসের প্যাকেজিং, তিনটা জিনিসকে র্যাপ আপ করে ওরা যে জিনিসটা করছে সেটার নামই হচ্ছে ফ্লাই অন ইউআই। এই তিনটা জিনিস ওরা করতে পারছে বিকজ তিনটাই হচ্ছে এমআইটি লাইসেন্স। টেলউইন্ড সিএসএস এমআইটি কিনা আমরা একটু দেখে নেই। টেলউইন্ড, হ্যাঁ টেলউইন্ডও এমআইটি। এই যে টেলউইন্ড দেখেন, আমরা অনেকে হয়তো লাইসেন্সিং সম্পর্কে জানি না, একটু শর্ট করে বলে নেই। এমআইটি হচ্ছে আপনার একটা এমন একটা লাইসেন্সিং পলিসি যেটার আন্ডারে আপনি এই এমআইটি লাইসেন্সটা গিটহাবের যে রিপোর্টে দেখবেন, সেই রিপোর্টটা আপনি যদি ক্লোন করেন ওইটা আপনার হয়ে যাবে। আপনি ওই রিপোর্টে এডিট করেন, অ্যাড করেন, ডিলিট করেন, হোয়াট এভার যাই করেন, ইটস আপ টু ইউ। এবং কেউ আপনাকে, আপনি এটা কমার্শিয়ালি রান করতে পারেন, আপনি বিক্রি করতে পারেন, আপনি সাপোর্ট দিতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। এমআইটি লাইসেন্স মানে হচ্ছে কমপ্লিটলি আমাদের নিজস্ব, এবং আমরা ইচ্ছা মতো এটাকে ম্যানিপুলেট করতে পারি, কমার্শিয়ালি সেল করতে পারি, ব্যক্তিগতভাবে ইউজ করতে পারি। তো এমআইটি হচ্ছে এক্সট্রিম লেভেলের একটা লাইসেন্স যেটা সর্বোচ্চ ফ্লেক্সিবিলিটি এনশিওর করে। তো টেলউইন্ড সিএসএস এটা একটা এমআইটি লাইসেন্স। প্রিলাইন, এটার যে গিটহাব রিপোজিটরি আছে এটাও আমি দেখছি, এরাও এমআইটি লাইসেন্স। এবং ডেইজি ইউআই যারা আছে, ডেইজি ইউআই এদেরও প্রবাবলি এমআইটি লাইসেন্স, কারণ এরা সবাই যদি এমআইটি লাইসেন্স দিতে না দিত, তাহলে আপনার এদেরকে র্যাপ করে ওরা আবার এমআইটি লাইসেন্স, অর্থাৎ ফ্লাই অন ইউআই নিজে এমআইটি লাইসেন্স দিতে পারতো না। সো আমি বিলিভ করি ডেইজি ইউআই ও MIT license. So though I'm not sure, so let's explore whether it is really true or false. একদম নিচে সাধারণত থাকে ওই যে, এই যে নিচে আমরা ডেইজি ইউআই ওয়েবসাইটে মানে গিটহাব রিপোতে চলে যাচ্ছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, দেখেন আমি যা গেস করছি সঠিক। দেখেন এটাও কিন্তু এমআইটি লাইসেন্স। সো ডেইজি ইউআই এমআইটি লাইসেন্স, প্রিলাইন এমআইটি লাইসেন্স। এই যে প্রিলাইনের রিপোতে এখন যাচ্ছি, এই যে দেখেন এরা স্পষ্ট এমআইটি বলে নাই, বাট হ্যাঁ এই যে এরা আবার ভেতরে লিখছে, মানে এটা কাস্টম এমআইটি লাইসেন্স আর কি। কাস্টম মানে ওরা গিটহাবে যখন আমরা লাইসেন্স তৈরি করি তখন
টেমপ্লেট দেয়। ও টেমপ্লেট থেকে যারা তৈরি করে তাদের এখানে আপনার এই এমআইটি কথাটা, এই যে এমআইটির পাশে দাঁড়িপাল্লা এই সাইনটা থাকে আরকি। আর যারা কাস্টমাইজ করে তৈরি করে তাদের ওখানেও দাঁড়িপাল্লা থাকে, বাট তাদের এই ইনফরমেশন গুলা একটু বেশি হয় আরকি। কারণ এই আপনি লাইসেন্সের টেক্সট গুলা দেখলে বোঝা যায়, যেমন এই এমআইটি লাইসেন্সের নরমালি এত বড় টেক্সট থাকে না, বেসিক একটা ফরম্যাট থাকে। তো ওরা আরো ওই ফরম্যাটের সাথে আরো কিছু ডিটেল হয়তো লিখে দিছে ইনস্ট্রাকশনের জন্য। বাট ট্রেডিশনাল এমআইটি লাইসেন্স গুলো অনেক ছোট হয়। এই যে আমি যদি ফ্লাই অন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখাই, এই যে দেখেন এদেরটাও এমআইটি, এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন খুব সাধারণ, এরাও একটু কাস্টমাইজ করছে, এদেরটাও অনেক বড়, আগে একটু ছোট ছিল। আমি কার্ডটা দেখাই তাহলে, টেল উইন্ডেরটা প্রবাবলি আর একটু ছোট আছে। এই যে দেখেন টেল উইন্ডেরটা, এই যে দেখছেন, এটা হলো মানে গিটহাবের রিপোর্টটা জাস্ট কপি করা, মানে গিটহাব যে টেমপ্লেটটা দিচ্ছে সেটা কপি করা, এটা এতটুকু হয় আর কি। তো ইচ্ছা, আপনি চাইলে এই টেক্সট গুলা কম বেশি করতে পারেন, এটা কোনো ব্যাপার না। অ্যাজ লং এজ লাইসেন্সটা এমআইটি, তার মানে ইউ ফিল ফ্রি টু কপি ইট, মেড ইট ইয়োরসেলফ, মানে মেক ইট ইয়োরসেলফ। হ্যাঁ, তো এই তো লাইসেন্স সম্পর্কে একটু জানলাম। তো তার মানে যেহেতু ফ্লাই ওয়ান ইউআই একটা এমআইটি লাইসেন্স প্রোডাক্ট, তার মানে উই আর ফ্রি টু ডেভেলপ অ্যান্ড ইউজ ইট ইন আওয়ার প্রজেক্ট উইদাউট পেইং এনিথিং, উইদাউট এনি লিমিটেশনস। হ্যাঁ, সো দ্যাটস দ্য পাওয়ার অফ ফ্লাই ওয়ান, দ্যাটস ওয়াই আই লাইক দিস প্রজেক্ট, ইউনো। এবং এখানে বিল্ট ইন কিছু ব্লক আছে। এবার আমরা ব্লক আর কম্পোনেন্ট সম্পর্কে একটু জানি। কম্পোনেন্ট হচ্ছে টেলউইন্ডের মতোই আপনার ছোট ছোট ইউটিলিটি ক্লাসগুলোকে ব্যবহার করে একটা ছোট পোর্শন, একটা ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশনের ছোট্ট যে পোর্শন থাকে সেটাকে বলে একটা কম্পোনেন্ট। আমি যদি এক্সাম্পল দেই, আহ কি এক্সাম্পল দিতে পারি, এই যে লেটস সে এই ফ্লাই অন ওয়েবসাইটটার কথাই ধরেন। এই যে এটা একটা কি বলবো, এটা একটা ড্রপ ডাউন মেনু। এই যে ফ্লাই ওয়ান ইউআই প্রো, এটা একটা বাটন। হ্যাঁ, এই যে এগুলা একটা আইকনস, বাটন আইকনস। হ্যাঁ, তারপরে যে এগুলা আইকনস, এগুলা মেনু, নেভিগেশন মেনু। হ্যাঁ, এটা একটা সার্চ উইন্ডো, এটা একটা মডেলের মধ্যে সার্চ উইন্ডো। তো এই দিজ আর কল কম্পোনেন্টস, মানে একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের সবচেয়ে স্মলেস্ট যে ইউনিটটা, যেটা ভিজিবল টু কাস্টমার, সেটাই হচ্ছে কম্পোনেন্ট। আর ব্লক হচ্ছে মাল্টিপল কম্পোনেন্ট মিলে একটা ব্লক তৈরি হয়। যেমন এই এখানে দেখেন ওরা ওদের ব্লক গুলাকে 2 3 4 5টা ক্যাটাগরিতে ভাগ করছে। মার্কেটিং ব্লক, ড্যাশবোর্ড অ্যান্ড অ্যাপ ব্লক। তো আমি ড্যাশবোর্ড অ্যান্ড অ্যাপ ব্লকে যদি যাই, দেখেন দিজ আর অল ইন্ডিভিজুয়াল ব্লকস। তো আমি যদি একটা ব্লকের নমুনা দেখি, ব্লকের ভেতরে গেলাম, যাওয়ার পরে দেখেন ওরা 2টা 3 4টা দিছে। প্রথমটা ফ্রি অ্যাপ্লিকেশন শেল 1, এটা হলো একটা ব্লক। এই ব্লকে কি দিছে, লেফট সাইডে একটা নেভিগেশন মেনু বা সাইড বার যেটাকে বলে, রাইট সাইডে উপরে টপ সাইডে একটা হেডার সেকশন, যেখানে আপনার সাইন ইন সাইন আউট অপশন মেনু এগুলো থাকে, একটা ডিফল্ট অ্যাপ্লিকেশনের যা যা থাকে। আর মাঝখানে কন্টেইনারের মানে বডির মধ্যে 2টা কন্টেইনার, একটা হচ্ছে মিডল কন্টেইনার, একটা হচ্ছে বটম বা ফুটার কন্টেইনার, আর এই যে লাস্টে একটা ফুটার আছে। দিস ইজ কল ব্লক। তার মানে কেন এটাকে ব্লক বলতেছি, কারণ অনেকগুলা কম্পোনেন্ট এখানে একসাথে আছে। যেমন বাম পাশের একটা সাইড বার কম্পোনেন্ট এটাতে আছে, উপরের এই যে ন্যাভ বার কম্পোনেন্ট এখানে আছে, এবং মাঝখানের কন্টেইনার আপনার কম্পোনেন্ট একসাথে আছে। তার মানে আবার নিচে ফুটার কম্পোনেন্ট আছে। তার মানে 1 2 3 উপরে একটা, 4টা কম্পোনেন্ট মিলে এটা যেহেতু তৈরি হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ব্লক। কম্পোনেন্ট হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ইউনিট, আর ব্লক হচ্ছে মাল্টিপল কম্পোনেন্ট মিলে যে ইউনিট, সেটা হচ্ছে ব্লক। ওকে, তো সাধারণত ব্লক গুলা ইউজ করলে আমাদের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট দ্রুত হয়, কারণ ব্লকে কম্পোনেন্ট গুলার সরাসরি ব্যবহার করা থাকে। উই জাস্ট কপি অ্যান্ড পেস্ট। হ্যাঁ, একটু পরে আমরা কপি পেস্ট করে দেখব। আর কম্পোনেন্ট গুলোকে যদি একটু এক্সপ্লোর করি, এখানে দেখেন টেলউইন্ডে প্রায় 80 প্লাস কম্পোনেন্ট আছে। এই 80 প্লাস কম্পোনেন্টের মধ্যে অ্যাকর্ডিয়ন খুবই কমন এবং পপুলার। অ্যাকর্ডিয়ন, অ্যাডভান্স রেঞ্জ, অ্যাডভান্স সিলেক্ট, অ্যালার্ট। হ্যাঁ, অনেক এগুলো মোটামুটি আমাদের কাজে লাগে। যদিও 80 প্লাস আছে, বাট 82 কম্পোনেন্ট, বাট এতগুলো আসলে আমাদের সব ধরনের অ্যাপ্লিকেশনে লাগে না। বাট মোস্ট অফ দেম আর ভেরি ইউজফুল অ্যান্ড হেল্পফুল। তো আমাদের আমাদের আমি আমার প্রজেক্টে যতগুলা ইউজ করছি, একটা প্রজেক্টেই টেল ফ্লাই অন ইউআই ইউজ করছি, সেটাতে আমি দেখছি 12 থেকে 13টার মতো
কম্পোনেন্ট ইউজ করে আমার কাজ হয়ে গেছে। আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে, সেটা কোনো ব্যাপার না। তো এখন আমরা দেখবো যে এই কম্পোনেন্ট গুলাকে ব্যবহার করে কিভাবে আমরা কম্পোনেন্ট ব্লক এগুলা ব্যবহার করে মানে এদের যে ফ্রি ব্লকস গুলো আছে, এই ব্লকের মধ্যে ম্যাক্সিমামই পেইড ব্লক। হ্যাঁ, ওদের এটাই ইনকাম পলিসি, কারণ আলটিমেটলি ওদের তো এখান থেকে মানি মেক করতে হবে। তো মানি মেক করার জন্য ওরা কিছু ব্লক ফ্রি দিছে, যেমন এই যে ফার্স্ট ব্লকটা ফ্রি, সেকেন্ড ব্লক গুলো দেখেন এই যে ওরা কিনতে বলতেছে যে থার্ড পার্টি ব্লক, বাট আমাদের কিনতে হবে না। আমরা ফ্রি ব্লক গুলোকে ইউজ করে কিভাবে ফ্রি ব্লকস এবং কম্পোনেন্ট, ফ্রি কম্পোনেন্ট মানে কম্পোনেন্ট অলওয়েজ ফ্রি, অল কম্পোনেন্টস আর অ্যাবসলিউটলি ফ্রি। সো কম্পোনেন্ট গুলোকে ইউজ করে কিভাবে ফ্রি ব্লক ইউজ করে আমরা পেইড ব্লকের মতো আউটপুট নিয়ে আসতে পারি, সেটাও আমরা সামনে দেখব। এখন আমি দেখাবো যে এই Fly1UI যদি আপনার লোকাল মেশিনে রান করতে চান, সেটার জন্য কি করতে হবে। এদের ডকুমেন্টেশন সেকশনে আমরা চলে যাই। অলওয়েজ যে কোনো স্টার্ট করার সময় যাদের জিনিস আপনারা দেখতেছেন, শিখতেছেন, তাদের অফিসিয়াল ডকুমেন্টেশনে যাবেন। আমাদের অনেকের ব্যাড প্র্যাকটিস যে প্রথমেই আমরা ইউটিউব খুলে বসি, এটা আসলে করা যাবে না। একটা ভালো প্রোগ্রামার, একটা গুড প্রোগ্রামার, গুড রিডার, গুড লিসেনার, হ্যাঁ, গুড টিম প্লেয়ার, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, গুড পাংচুয়াল, হ্যাঁ, একটা ভালো প্রোগ্রামারের কথা বলতেছি, ভালো কোডার, ভালো ডেভেলপার, যাই বলি না কেন। সো this is very important. We need to grow our listening power, we need to grow our reading power, we need to grow our patience. These are important software development, because we developers are always dealing with problems, so this is very crucial. আমরা always problem নিয়ে ডিল করি, আমাদের কাছে প্রবলেম আসে, আমরা সেই প্রবলেমকে ব্রেনস্টর্মিং করে এফোর্ট দিয়ে আমরা সলিউশনে কনভার্ট করি। সো আমাদের ধৈর্য থাকতে হবে, আমাদের পড়ার মানসিকতা থাকতে হবে, আমাদের সময় দিতে হবে, এবং কোনো কিছুকে ভয় পাওয়া যাবে না। এবং এট ফার্স্ট নিজে ট্রাই না করে গুগল করা, স্ট্যাক ওভারফ্লো করা অথবা চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করা যাবে না। যদি আমরা যত বেশি এগুলো নিজেকে নিজেকে বাদ দিয়ে যত বেশি অন্যের উপর ডিপেন্ড হব, সেটা আরেকজন মানুষ হইতে পারে, ডেভেলপার হইতে পারে, অথবা চ্যাট জিপিটি বা থার্ড পার্টি থিংস হইতে পারে, very bad, very bad. At first explore yourself, then go to help. Okay, আচ্ছা, তো আমরা ইনস্টল এই অফিসিয়াল ডকুমেন্টেশনে চলে আসলাম। এসে স্পষ্ট এখানে বলে দিছে যে এটা করতে হবে, বাট তার আগে কিন্তু উপরে বলে দিছে যে মেক শিওর দ্যাট ইউ হ্যাভ Node.js and Tailwind CSS ইনস্টল। তার মানে আমাদের এই Fly1UI ইউজ করার আগে আমাদের একটা প্রিরিকুইজিট আছে। প্রিরিকুইজিটটা হচ্ছে আমাদের Node.js এর এনভায়রনমেন্ট আমাদের লোকাল মেশিনে রান করা থাকতে হবে, এবং Tailwind CSS থাকতে হবে। সো এই দুইটা কোথা থেকে পাবো? আমরা Node.js এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা এখান থেকে এটার যে ডাউনলোডার আছে এটা দিয়ে ইনস্টল করে নিতে পারি। আর সেম ওয়েতে আমরা Tailwind এর অফিসিয়াল ওয়েবসাইট, একটু আগে আমি গেলাম, কোথায় এটা? Tailwind এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আমরা Tailwind টাকে ইনস্টল করে নিতে পারি। সো আমরা দুটোই দেখাচ্ছি। লেটস সে আমরা যেহেতু স্ক্র্যাচ থেকে স্টার্ট করতেছি, সো আমি ধরে নিচ্ছি যে আপনাদের মেশিনে এগুলা ইনস্টল করা নাই। তাহলে কি করতে হবে? খুবই সিম্পল, আপনি আপনার টার্মিনাল ওপেন করেন। যদি উইন্ডোজ ইউজার হন, টার্মিনাল লিনাক্স এর জন্য সেম, ওটা মনে হয় শেল বলে। তো আমরা টার্মিনালটাকে এক্সপ্লোর করতে জানতে হবে। আমরা অলরেডি যেহেতু ডেভেলপার, উই অলরেডি ফ্যামিলিয়ার উইথ টার্মিনাল। জাস্ট আমি চেক করে দেখতেছি যে আমার এখানে নোডের কোন ভার্সনটা আছে। নোডের ভার্সন দেখার জন্য নোড স্পেস -v। তো যাদের ইনস্টল করা নাই তারা জাস্ট সিম্পলি নোডের ওয়েবসাইটে চলে যান, একটা কমান্ড আছে, ওই কমান্ডটা ইনস্টল করেন। অ্যাজ ইউ আর ডেভেলপারস, আমি ধরে নিচ্ছি এই স্কিলটা আপনার আছে। সো মেক শিওর করতে হবে যে আমরা যাতে 22 ভার্সন, নোডের 22 অর্থাৎ লেটেস্ট ভার্সনটা যাতে ইউজ করি। কেন লেটেস্ট? বিকজ Fly1UI লেটেস্ট ভার্সনটাকে স্মুথলি সাপোর্ট করে, এক নাম্বার রিজন। দুই নাম্বার হচ্ছে Tailwindও তাই। Tailwind সবসময় এই যে 4.1 এগুলা লেটেস্ট ভার্সন গুলাতে টার্গেট করে বানানো। আপনি যদি চান্সেস আর ভেরি হাই, আপনি যদি লো গ্রেডের Node.js ভার্সন ইউজ করেন অথবা npm ভার্সন ইউজ করেন, তাহলে কি হবে? আপনার অ্যাপ্লিকেশনটাকে প্রপারলি অনেক সময় কি রেন্ডার হবে না। এই যে npm এর 10.9 সিরিজ অথবা 11 সিরিজ, আমি জানি না লেটেস্ট কোনটা, যেহেতু আমি Node.js খুব একটা কাজ করি না, বাট আই থিঙ্ক দিজ আর লেটেস্ট। ওকে, সো এখন Tailwindটা Node.js আমার ইনস্টল করা আছে, আমরা দেখলাম। এখন Tailwind ইনস্টলেশন দেখার তো আর ওইভাবে উপায় নাই। আমরা জাস্ট
টেলউইন্ডের ডক সেকশনে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে দেখেন টেলউইন্ডেরও আবার ৪-৫ টা উপায় আছে টেলউইন্ড সিএসএস ইউজ করার। বাট সবচেয়ে কনভেনিয়েন্ট এবং ডেভেলপার ফ্রেন্ডলি হচ্ছে টেলউইন্ড সিএলআই, কমান্ড লাইন ইন্টারফেস। আমরা টেলউইন্ড সিএলআই ইউজ করে আমাদের লোকাল মেশিনে এখন টেলউইন্ডটাকে ইনস্টল করে নিব। ওকে, সো এখানে ক্লিক করছি, করার পরে এই যে দেখেন এই কমান্ডটাকে আমি জাস্ট কপি করে নিচ্ছি। আই এম নট এ নোড.জেএস ডেভেলপার, বাট আমি জাস্ট কপি করে নিচ্ছি। নেওয়ার পর আমি আমার প্রজেক্টে আগে একটা ফোল্ডার তৈরি করে নিই, যে ফোল্ডারের মধ্যে আমি এই প্রজেক্টটাকে রান করব। এই প্রজেক্টের নাম দিব কি, লেটস সে ফ্লাই অন ইউআই। হ্যাঁ, ফ্লাই অন ইউআই ফ্রন্ট এন্ড আর কি। আমি ফ্লাই অন ইউআই নাম দিলাম যাতে সহজে রেকগনাইজ করতে পারি। এই ফোল্ডারের মধ্যে চলে গেলাম। এখন যাওয়ার পরে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমাকে, যেহেতু ফ্লাই অন ইউআই বলছে যে আমার প্রি রিকুইজিট হচ্ছে নোড.জেএস এবং টেলউইন্ড, তার মানে আমাকে আগে নোড.জেএস যেহেতু অলরেডি ইনস্টল করাই আছে, আমি যে নোড-ভি দিয়ে তো চেক করলাম যে নোড.জেএস ইনস্টল করা আছে, তার মানে এখন আমাকে কি করতে হবে, টেলউইন্ডটা ইনস্টল করতে হবে। তাহলে টেলউইন্ডের ওয়েবসাইটে গিয়ে আমি এখন টেলউইন্ডের কমান্ডটা কপি করে নিলাম। নেয়ার পরে আমরা এখানে পেস্ট করে এন্টার দিলাম, বিসমিল্লাহ। তো দেখেন এখানে একটা ছোট্ট মিস্টেক করছি, এটা ইন্টেনশনালি করছি যাতে আপনারা বুঝতে পারেন। যারা নোড ডেভেলপার আছেন তারা আমার মনে হয় বুঝতে পারছেন যে কি মিস্টেকটা করছি। কেউ কি আছেন এখানে নোড ডেভেলপার? খালেদ রাইজড হ্যান্ড। খালেদ, কেউ এখানে নোড ডেভেলপার আহ, আছেন? জি, স্যার কিছু আমি নোট ডেভেলপার না, আমি একটা কথা বলার জন্য আর কি রাইজ করছি হাতটা। আমি কি একটু বলতে পারি? পরে বলেন তাহলে, যখন আমরা সেশনে আসবো। এখন এই রিলেটেড কথা কি, ফ্রন্ট এন্ড রিলেটেড? না, জি স্যার, এই যে আপনি কি এটা রেকর্ডিং করলে আর কি আমরা দেখতে পারতাম, পরে না, না, বুঝতে পারতাম। আমি সরি, আই এম কিন্তু শুধু রেকর্ডিং, বাট হচ্ছে, উই ডু নট প্রোভাইড রেকর্ডিং। এটা এর আগের ক্লাসে বলা হয়েছে, উই ডু নট প্রোভাইড ও রেকর্ডিং। সরি। ঠিক আছে? ওকে স্যার, নো প্রবলেম স্যার, ঠিক আছে। ওকে। তো এখানে Node.js এর যদি ডেভেলপার থাকেন তাহলে বুঝতে পারছেন। ও আচ্ছা, ভেরি গুড। এটা গুড যে আগে এটা তৈরি হইতো না। অর্থাৎ ভুলটা হচ্ছে যে আপনার npm মানে আগে আমাকে ইনিশিয়েট করে নিতে হইতো। তা আমার ইনিশিয়েট যেহেতু করি নাই, তারপরে ওরা দেখি এটা করে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, ভেরি গুড। এটা মনে হয় নতুন এড হয়েছে, আমি জানি না। আগে দেখতাম যে এটা হইতো না, বলতো যে তোমার কোনো প্যাকেজ নাই। তো এই যে এই কমান্ডটার সাথে সাথে আমার এই নোড টেলউইন্ডটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। কিভাবে বুঝলাম? এই যে প্যাকেজ.json ফাইলটা আসছে। এই প্যাকেজ.json এর মধ্যে কি আছে আমি যদি একটু দেখার চেষ্টা করি, ভিএস কোডে আমার কোডটা ওপেন করে নিলাম। নেয়ার পরে যে বাঁ সাইডে প্যাকেজ.json, এখানে দেখেন আমি যে টেলউইন্ডটা ইনস্টল করলাম সেটা ডিপেন্ডেন্সির মধ্যে এড হয়ে গেছে। হ্যাঁ, সমস্যা কিন্তু আদৌ হইছে আসলে। সমস্যাটা যেটা হইছে যে দেখেন এখানে শুধুমাত্র আমার এই ডিপেন্ডেন্সি সেকশনটা আসছে, কিন্তু আমার কোড রান করার যে সেকশন গুলা, আমার নোডের কোন প্যাকেজ রান করতেছি ওই ডিটেলস গুলা কিন্তু এখানে আসে নাই। তো সেটার জন্য কি করতে হবে, আমার বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে, যেহেতু আমরা ভুল করেই ফেলছি, আসলে এটা ভুলই অ্যাপ্রোচ, আগে ওই কমান্ডটা দেওয়া লাগতো। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমি আবার এটাকে রিরান করতেছি যাতে এটা রান হয়। দেখেন আমি সবকিছু ক্লিন করে দিছি একদম, আমার এখানে আর কিচ্ছু নাই। নোড প্রজেক্ট ইনিশিয়েট করতে হতো। নোড প্রজেক্ট ইনিশিয়েট করার জন্য npm স্পেস init y এটা দিতে হইতো। এটা আমি দেই নাই আসলে, এটাই মিস্টেক। এটা দিলে সুবিধা হলো কি, একটা প্যাকেজ ডট জেসন ফাইল তৈরি করছে। এই জেসনের এই প্যাকেজের মধ্যে আসলে পুরা প্রজেক্টের ডিপেন্ডেন্সি সবকিছু এটার মধ্যে অ্যাড হবে। তো সেটা আগে করা উচিত ছিল, যেটা আমি করি নাই। আচ্ছা, আমি এখন করতেছি, ওপেন করতেছি। হ্যাঁ, এখন দেখেন এই যে এটা প্রজেক্টের নাম বাই ডিফল্ট ফোল্ডারের নামটা ধরে নেয়, যে ফোল্ডারটা আমরা দিছি। ভার্সন বাই ডিফল্ট 1.0.0। একটা index.jsl ফাইল মেইন হিসেবে দেখায় দেয়, যদিও আমাদের এটা জেসন প্রজেক্ট না, সো এটার আমাদের কোনো কাজ নাই, যা আছে থাকুক, আমরা কোনো চেঞ্জ করব না। এই তো, দ্যাটস ইট। এইবার তাহলে প্রথম স্টেপটা কি, প্রথম স্টেপ হচ্ছে npm স্পেস init স্পেস -y। ওকে, আমি স্টেপটা কমান্ড গুলো লিখে রাখতেছি যাতে আমরা মিস্টেক না করি এবং আমরা কোডটা যাতে পুশ করতে পারি। ওকে, সো ফার্স্ট স্টেপ ইজ ডান। সেকেন্ড স্টেপ হলো এই যে আমার এই প্যাকেজের মধ্যে এখন আমাকে আমাকে টেলউইন্ডটাকে ইনস্টল করতে হবে। টেল ইনস্টল করার জন্য এই কমান্ডটা দিয়ে আমি এন্টার দিলাম। একটু আগে যে কাজটা হয়েছে ওটাও এখন হবে, বাট মোর কুইকলি হবে বিকজ এটা ক্যাশে অলরেডি আছে। হ্যাঁ, দেখেন এটা ইনস্টল হয়ে গেছে। এটা ইনস্টল হওয়ার সাথে দেখেন এই যে ডিপেন্ডেন্সি ব্লকটা এখানে অ্যাড হয়ে গেছে এবং এখানে বলতেছে যে আমরা টেলউইন্ডের কোন ভার্সনটা ইউজ করতেছি। আমরা একদম লেটেস্টটা 4.1.14 ভার্সন ইউজ করতেছি। আলহামদুলিল্লাহ, ফার্স্ট স্টেপ ডান।
সেকেন্ড স্টেপ ডান। এবার এবার কি টেলউইন্ডটাকে আমাদের প্রজেক্টে ইম্পোর্ট করতে হবে। তাহলে ইম্পোর্ট করার জন্য কি করতে হবে? আমাকে একটা input.css ফাইল ওপেন করতে হবে। এরা বলে দিছে সোর্স ফোল্ডারের মধ্যে, বাট এটা রেস্ট্রিকশন নাই যে ফোর্সের মধ্যে করতে হবে। লেটস আমি এখানেই করতেছি সিম্পলিসিটির জন্য, আমি আর কোনো কিছুর মধ্যে ঢোকাচ্ছি না। সো আমি এটার নাম দিচ্ছি input.css। এখানে একটা ফাইল ওপেন করে আমি জাস্ট এই লাইনটা কপি করে পেস্ট করে দিলাম। তারপরের স্টেপটা কি? ৩ নাম্বার স্টেপ হচ্ছে স্টার্ট দ্য টেলউইন্ড সিএলআই বিল্ড প্রসেস। হ্যাঁ, এই যে বিল্ড প্রসেস এইটাকে কমান্ড কপি করে নিতে হবে। এটার কাজ হচ্ছে যতবার আপনি টেলউইন্ড রান করবেন, মানে আপনার আপনার HTML কোডে যখন টেইলউইন্ড এর কমান্ড গুলা লিখবেন, অর্থাৎ ইউটিলিটি প্যাকেজ গুলার নাম লিখবেন, ক্লাস গুলার নাম লিখবেন, তারপরে লেখার পরে বারবার এটাকে রান করতে হবে। কিন্তু এটা বারবার রান করাটা তো একটা রীতিমতো কি বলবো প্যারা, তাই না? তো এটাকে আমরা এই জন্য কি করব, প্যাকেজ ডট জেসন এর মধ্যে গিয়ে এই যে টেস্ট সেকশনের মধ্যে আছে এইখানে আমরা এটাকে অ্যাড করে দিব। তাহলে এখানে অ্যাড করে দিলে কি হবে যে আমরা এই কমান্ডটা, এই পুরা কমান্ডটা রান করতে হবে না, আমরা একটা শর্টকাট ট্রিক্স ইউজ করে রান করব। কি ট্রিক্স আমি দেখাচ্ছি। এই যে এখানে একটা প্রিফিক্স লাগায় দিলাম সিএসএস, এই প্রিফিক্সটা ইউজ করলে আমাদের এটা হয়ে যাবে। তো একটু এডিট করতে হবে, যেহেতু আমরা সোর্স ফোল্ডারের মধ্যে এটা ইনপুট ফাইলটা রাখিনি, এজন্য আমরা এই ফাইলটার নামটা লোকেশনটা চেঞ্জ করে দিলাম। আউটপুটটাও সেম আমরা এই লোকেশনেই রাখবো। আমি জাস্ট ডিরেক্টরি লোকেশন মানে পাথটা চেঞ্জ করে দিলাম, সেভ করলাম। দেওয়ার পরে এখন দেখেন এখানে তো কোনো HTML ফাইল নাই, সো আলটিমেটলি চেঞ্জ হবে না। তাহলে আমাকে কি করতে হবে? আচ্ছা, এটা সেভ করলাম, করে একটা HTML ফাইল এরা নিতে বলতেছে, আমরা ওদের HTML ফাইলটাই নিব, জাস্ট সবকিছু যাতে ঠিক থাকে। index.html একটা ফাইল তৈরি করে দিচ্ছি, পেস্ট করে নিলাম। এখানে জাস্ট এই যে এই যে output.css, এইটা কিন্তু এই কমান্ডটা থেকে জেনারেট হবে। হ্যাঁ, সো অনেকে ভাববে যে output.css নামে তো কোনো সিএসএস নাই। আসলে এই সিএসএস টাই জেনারেট করবে হচ্ছে এই টেলউইন্ড কম্পাইলার। হ্যাঁ, আচ্ছা, তো তারপরে কি করতে হবে? তাহলে আমাদের কাজ এতটুকুই। দেখেন এখন কি? এখন আমরা কি করব? এটাকে রান করব। কেমনে রান করব? npm স্পেস রান স্পেস ওই যে প্রিফিক্সটা একটু আগে দিলাম, প্রিফিক্সটা কি ছিল? সিএসএস। আমরা সিএসএস এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন টেলউইন্ডের যে কম্পাইলার ওয়াচার আছে সেটা কিন্তু রান হয়ে গেছে এবং বলতেছে যে টেলউইন্ড সিএসএস 4 এত নাম্বার ভার্সন রানিং আছে। ওকে, দ্যাটস গুড। এখন আমরা কি করব? আমাদের টেলউইন্ড ইন্টিগ্রেশন ডান। এখন আমরা জাস্ট মেক শিওর করব যে আসলে কি টেলউইন্ড ইনস্টল হইছে কিনা। এখানে দেখেন টেলউইন্ড এর ছোট ছোট কিছু ইউটিলিটি ক্লাস দেওয়া আছে, টেক্সট 3 এক্সেল, ফন্ট বোল্ড, আন্ডারলাইন। এখন আমরা দেখি এটা ব্রাউজারে যদি এটা প্রপারলি ওপেন হয় তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ টেলউইন্ড ইন্টিগ্রেশন ডান। এটা ব্রাউজারে ওপেন হওয়ার জন্য সরাসরি আমরা যে গো লাইভ মানে লাইভ ব্রাউজার ইউজ করতে পারি, লাইভ একটা টুল আছে লাইভ সার্ভার, সেটা ইউজ করতে পারি, অথবা ডাইরেক্ট ওপেন করলেও হবে। তো আমি ওইটাই ইউজ করলাম। দেখেন এটা বোল্ড হয়েছে এবং আন্ডারলাইন হয়েছে, তার মানে কাজ করতেছে। আমি আরেকটা জানা কোনো একটা কোড ইউজ করি, লেটস আমি বর্ডার দিতে চাই, বর্ডার, সেভ দিলাম। হ্যাে এই যে দেখেন বর্ডার কিন্তু চলে আসছে, বর্ডারের কালারটা বোঝা যাচ্ছে না। তো লেটস আমি এটাকে কি করব? আমি লেটস এটার আমি এটা টেক্সটের কালারটা ধরেন রেড করতে চাই, তাহলে টেক্সট রেড 500। হ্যাঁ, এখন এই দেখছেন রিফ্রেশও দেওয়া লাগলো না, ওই যে টেক্সট ওয়াচার যেহেতু রানিং আছে এবং এর সাথে সাথে ওইটা ওয়াচ করে দেখেন রেড হয়ে গেছে, দেখছেন? এবং টার্মিনালে যদি খেয়াল করেন এখানে যতবার আমি সেভ প্রেস করতেছি এইচটিএমএল ফাইলে যে কোনো চেঞ্জ করার সাথে সাথে এই ওয়াচারটা কিন্তু সেটা ডিটেক্ট করতে পারে, এবং যদি কোনো নতুন ইউটিলিটি ক্লাস পায় সাথে সাথে সেটা কম্পাইল করে। এবং এই যে এখন পায় নাই, এবং এটা অনেক দ্রুত কাজ করে, মোটামুটি দেখেন 15 মিলি সেকেন্ড, 682 ন্যানো সেকেন্ড। হ্যাঁ, মাইক্রো সেকেন্ড বা ন্যানো সেকেন্ড, চিন্তা করছেন? অনেক অনেক ফাস্ট কাজ করে মোটামুটি, যদিও গোল্যাং এর সাথে তুলনা করলে কিছুই না, বাট স্টিল। আচ্ছা, তো তাহলে সেকেন্ড পার্টটাও ডান। আমরা টেলউইন্ড সিএসএস কনফিগার করে ফেললাম, আলহামদুলিল্লাহ নোড.জেএস আমাদের মেশিনে আছে। এখন নাইস থার্ড পার্ট যেটা, সেটা হচ্ছে fly1 UI ইনস্টল করব। এটার জন্য কমান্ড সিম্পল, একটু আগে যেহেতু আমরা টেলউইন্ড সিএসএস করে ফেলছি, এটা আর কোনো প্যারা নাই, জাস্ট কমান্ডগুলোকে আমি এক জায়গায় লিখে নিচ্ছি। নেয়ার পরে আমি এটা উইন্ডোটাকে, এই টার্মিনালটাকে বন্ধ করে দিচ্ছি, যেহেতু আমার এখন কমান্ড পাস করতে হবে। কমান্ডটা দিয়ে
এন্টার প্রেস করে দিলাম। বিসমিল্লাহ। এটা একটু সময় লাগবে 30 সেকেন্ড। হ্যাঁ, 30 সেকেন্ডও লাগেনি, হয়ে গেছে। 4 সেকেন্ড লাগছে অনলি। এখন আমরা প্যাকেজ ফাইলটা আবার যে একটু চেক করে দেখি যে আদৌ কি আমার Fly-on ইনস্টল হইছে কিনা। হ্যাঁ, এই যে দেখেন Fly-on ইনস্টল হইছে। এই যে Fly-on UI 2.4.1 আমরা মিলাবো কেমনে? এই যে দেখেন ওদের ওয়েবসাইটে টপ লেফট সাইডে দেখেন 2.4.1 তার মানে Tailwind এর যে অফিসিয়াল লেটেস্ট ভার্সনটা আছে সেটা আমরা ইনস্টল করে ফেলছি। এখন ইনস্টল হলো বুঝবো কেমনে? এটা তো কমান্ড লাইনে গিয়ে কমান্ড দিয়ে বুঝার কোনো কায়দা নাই, উপায় নাই। তাহলে উপায় কি? উপায় হচ্ছে যে সিম্পল আমরা এখন দেখব যে Fly-on UI কি বলছে? ওটাই ফলো করতে পারি অথবা সরাসরি কম্পোনেন্ট এ যেতে পারি। তো যেহেতু আমরা নতুন, আমরা জানি না। সো আমরা চেষ্টা করব Fly-on UI যা বলতেছে সেটা ফলো করার জন্য। এখন কি বলতেছে? তাহলে Fly-on UI ইনস্টলেশন এর জন্য ১ম স্টেপটা ডান। 2nd স্টেপটা হচ্ছে add Fly-on UI to app.css কিছু জিনিস এখানে কনফিউজিং। সেই কারণে মূলত এই হেল্প গুলা লাগে। আপনারা এটা দেখে অনেকে এখন বলেন তো app.css টা কই থেকে আসলো, তাই না? এখানে তো কোনো app.css নাই। এটা আসলে মিন করতেছে ওই যে input.css টাকে। এটা কমন সেন্স খাটাইতে হবে। কেমনে বুঝলাম? ইনপুট দেখেন import add tailwind css এই কথাটা কিন্তু লেখা আছে। এটা এই আমার প্রজেক্টে এই মুহূর্তে শুধু এই একটা ফাইলের মধ্যে এই কথাটা লেখা আছে। তার মানে এটাই হবে। আমি পুরা কোডটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি এবং খেয়াল করবেন এখানে ২ নাম্বার লাইনে প্লাগইন Fly-on UI আছে। ৩ নাম্বার লাইনে এই যে নোড মডিউল যেটা ইনস্টল হইছে আপনার নোড npm প্যাকেজ ইনস্টল করার সময় সেটা কিন্তু এই লোকেশনেই আছে। এই যে এই লোকেশন পাথ গুলা কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট। এগুলাকে বলে রিলেটিভ পাথ। যারা ওয়েব ডেভেলপমেন্ট করেন তারা জানেন অ্যাবসোলিউট পাথ এবং রিলেটিভ পাথ বলতে একটা ফাইল পাথ টার্ম আছে যেটা ইউজ করা হয়। তাহলে নতুন আপনারা এক্সপ্লোর করবেন যে হোয়াট ইজ অ্যাবসোলিউট পাথ, হোয়াট ইজ রিলেটিভ পাথ। কেউ এখানে আছেন যে বলতে পারবেন রিলেটিভ পাথ কি? হ্যাঁ, বলেন রিলেটিভ পাথ কি? কে বলতেছেন? একটু নামটা বলবেন দ্রুত। আচ্ছা, হাস রিলেটিভ পাথ হচ্ছে আমি এই মুহূর্তে যেখানে আছি সেখান থেকে ওই ফোল্ডারটায় পৌঁছাইতে বা ওই ফাইলটায় পৌঁছাইতে আ মানে যে 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 path আমাকে যে অনুসরণ করতে পাথটা হবে। অনুসরণ করতে হবে। ইয়েস, অ্যাবসোলিউটলি হাসান আল মাহমুদ, আর ধন্যবাদ। অ্যাবসোলিউট হচ্ছে একদম রুট থেকে বা হচ্ছে আমার যে ড্রাইভার আছে, যে ড্রাইভারের উপরে আমি আছি, ওইটার একদম শুরুর থেকে অ্যা একদম ওই ফাইল পর্যন্ত যেতে যে প্যাথটা আমাকে অনুসরণ করতে হবে। এক্সাক্টলি। থ্যাংক ইউ মাহমুদ হাসান। এটা খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। এই ধরনের অ্যাবসোলিউট পাথ, রিলেটিভ পাথ এত ছোট বিষয় বাট এইটার জন্যই মেক্সিমাম টাইমে আমরা প্রজেক্টে এরর আসে। এরর জেনারেট হয়, বাগ জেনারেট হয়। হ্যাঁ? কারণ হচ্ছে যে ফাইল পাথটা প্রোগ্রামটা পায়নি। এই কারণে জাস্ট একটু চেক করে নিলাম যে আপনারা পারেন কিনা। তো আলহামদুলিল্লাহ পারেন। ওকে, তাহলে যেখানে ছিলাম আমরা তাহলে এই কাজটাও শেষ করে ফেললাম। এবার ৩ নাম্বার স্টেপটা ফলো করব। ৩ নাম্বার স্টেপটা কি? আচ্ছা, ৩ নাম্বার স্টেপ হচ্ছে include Fly-on UI JavaScript in HTML for JS component। আচ্ছা, তো Fly-on UI এর একটা বড় সুবিধা হচ্ছে যে যেমন আমরা Tailwind CSS এর যে প্রবলেম গুলো আছে Fly-on UI সেই প্রবলেমটা সলভ করছে। কিরকম প্রবলেম? যেমন আমরা জানি যে Tailwind CSS কম্পোনেন্ট গুলা দেখতে সুন্দর বাট এটার ইন্টারঅ্যাক্টিভিটি যে জন্য যে জাভাস্ক্রিপ্ট সেটা কিন্তু Tailwind CSS দেয় না। আমি খুবই সামান্য মনে হয় দেয়। আই এম নট সিউর দেয় কিনা বাট প্রবাবলি দেয় না। 90% সিউর দেয় না। সো এটা একটা সমস্যা। তার মানে আপনার কম্পোনেন্ট গুলা দেখতে সুন্দর হচ্ছে ঠিকই কিন্তু ইন্টারঅ্যাক্টিভিটি নাই। হ্যাঁ? তো ইন্টারঅ্যাক্টিভিটির জন্য নাই মানে নাই না। মানে আপনাকে তো ওইটা নিজে করতে হচ্ছে। জাভাস্ক্রিপ্ট এর ইভেন্ট হ্যান্ডলিং ইউস করে আপনাকে নিজে লাইভ করতে হচ্ছে। মানে এলাইভ আপনার কম্পোনেন্টটাকে জীবন্ত করতে হচ্ছে। কিন্তু Fly-on UI এর মজা হচ্ছে যে এটা অলরেডি built in তার মানে আপনার জাভাস্ক্রিপ্ট এর কোন কোড আর লিখতে হচ্ছে না। তো এই কারণে আপনাকে শুধু বলে দিতে হবে যে Fly-on UI যে Fly-on UI এর একটা নিজস্ব জাভাস্ক্রিপ্ট এর লাইব্রেরি আছে। সেই লাইব্রেরিটা আপনার HTML ফাইলের মধ্যে জাস্ট পেস্ট করে দিতে হবে যে আমাদের Fly-on UI এর যত ইন্টারঅ্যাক্টিভিটি আছে সেইটা এই JS ফাইল থেকে পাবে। সো এটা আমরা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আমরা আমাদের ইনডেক্স ফাইলে চলে গেলাম। এটি আমাদের প্রজেক্ট। এখন এই দেখেন একটা গুড প্র্যাকটিস অনেকেই হয়তো এই স্ক্রিপ্ট ফাইলটা হেড সেকশনে দিবেন। বাট
বেস্ট অ্যাপ্রোচ কিন্তু হেডে না, বডিতে দেয়া। এটা কি কেউ জানেন বা বলতে পারবেন যে কেন আমরা হেড সেকশনে না দিয়ে বডির আগে দিব? এটা কেউ বলতে পারবেন? তো হেড সেকশনে আমরা যদি এটা দিতাম তাহলে এই ব্রাউজারের রেন্ডার ইঞ্জিন ও ধরে নিত যে এই fly-on.js ফাইলটা যতক্ষণ লোড না হবে ততক্ষণ এই বডি কনটেন্টের সে জিনিসগুলা লোড শুরু করত না। অর্থাৎ এটার রেন্ডারিং প্রায়োরিটি ফার্স্ট, মানে হেড সেকশনের রেন্ডারিং প্রায়োরিটি আগে, সবার আগে। আর বডি মানে ওয়ান বাই ওয়ান সিকোয়েন্সিয়ালি সে যায়। তো এই কারণে আমরা ধরেন এই fly-on.js এর এই ফাইলটার সাইজ কত হবে? এটা প্রবাবলি 285 কিলোবাইট। জাস্ট লেটস এক্সপ্লোর। আহ হ্যাঁ, এটা দেখেন 265 কিলোবাইট। তাহলে এই 265 কিলোবাইট, যদিও এখনকার দিনে 265 কিলোবাইট কোনো ম্যাটারই না, কারণ আমাদের ইন্টারনেটের কানেকশন স্পিড 10 মেগাবাইট, 20 মেগাবাইট, 50 মেগাবাইট। যারা স্টারলিংক ইউজ করেন তাদের তো 500 মেগাবাইট, 400 মেগাবাইট, তাই না? ডাজন্ট ম্যাটার। বাট আগের দিনে আমি ব্যাক ইন 2006-7 যখন আমি ডেভেলপমেন্ট করতাম তখন কিন্তু 265 মানে বিশাল বড় ফাইল। এটা লোড হইতে মনে করেন আমাদের ইন্টারনেটের ব্যান্ডউইথ কত ছিল? 100 কিলোবাইট, 200 কিলোবাইট, 300 কিলোবাইট অনলি ব্রাদার। তো তাহলে বুঝছেন তো, মানে এটা একটা, এই ফাইল লোড হইতে আমাদের 5 সেকেন্ড লাগতো। হ্যাঁ? সো এটা একটা ফ্যাক্টর ছিল। এই কারণে তখন আমরা এই মানে এত বড় ফাইল আমরা দিতাম না। আমরা তখন ওগুলোকে চান ডাউন করে ছোট করে যে পেজে প্রয়োজন নাই সেগুলাতে দিতাম না। দিলেও এই যে তখন এগুলা ম্যাটার ছিল যে আমরা বডিতে দিব না হেডার দিব। টু বি অনেস্ট এখনকার দিনে আসলে এগুলা কোনো মানে ম্যাটার করে না। বাট স্টিল গুড প্র্যাকটিসটা আসলে করা উচিত। ওকে? সো আমরা এটা সবসময় স্ক্রিপ্ট ফাইলগুলো বডি সেকশনে, মানে বডি বলতে আবার উপরের দিকে না, একদম নিচে, মানে বডি ট্যাগের এন্ড হওয়ার আগে আমরা স্ক্রিপ্ট গুলাকে ইউজ করব। এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ? সো এখানে দেখেন একটা পাথ কিন্তু এখানে ভুল আছে। যেহেতু আমরা নোড.js-টা এই ইঞ্জিনে, এখানে আমাদের জাস্ট পাথটা একটু ঠিক করে দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। নাহলে আবার দেখবেন কাজ করবে না। তখন বলবেন যে হয় না। হুম? আচ্ছা, তাহলে JS সেকশনটাও চলে গেল। তার মানে আমরা ৩ টা স্টেপই পার করে ফেললাম। আর পরের এটা কি? এটা বলছে যে ফর a single component আপনি যদি চান, মানে এই fly-on-UI.js এটার মধ্যে এই যে ৮২ টা কম্পোনেন্ট আছে সবগুলাই আছে। বাট আপনি চান যে অনেক সময় আপনি যদি আরো অপটিমিস্টিক হন, আপনি চাচ্ছেন যে না ভাই আমি ৫ টা কম্পোনেন্ট ইউজ করব। আমি ওই ৫ টা কম্পোনেন্টের জেএসই চাই। আমি বাকি সবগুলা জেএস এর ফাংশন লোড করার আমার দরকার নাই। তখন আপনি স্পেসিফিক একদম কম্পোনেন্ট ধরে আপনি জাভাস্ক্রিপ্ট এর ফাইল নাম কল করতে পারবেন। সো এটা আসলে আমাদের দরকার নাই। কারণ অ্যাজ উই বিগিনার আমাদের এত অ্যাডভান্সমেন্ট করতে গিয়ে পুরা কাজটাকে পন্ড করতে চাই না। সো স্কিপ। আমরা সবগুলাকে একসাথে নিয়ে ফেলতেছি। যে এখন ইন্টারনেট স্পিড যেহেতু ব্যাপার না আসলে। ওকে, তারপর আরেকটা ইম্পোর্টেন্ট পার্ট আছে, যদিও দিস আর অপশনাল। সেটা হচ্ছে এই যে প্লাগইন গুলা। তো যেহেতু আমরা সেটআপ সেকশনে আছি, এদের যে fly-on-UI এর যে আইকন গুলা আছে এগুলো খুবই ইউজফুল, খুবই ফ্রুটফুল। এই কারণে আমি মনে করি যে এটাও সাথে ইনস্টল করে নেওয়া গুড প্র্যাকটিস। তো আপনি জাস্ট এই কমান্ডটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। সিম্পল, এটা আমি গিয়ে ওই আগের মতোই, হ্যাঁ, আগের মতোই আমি পেস্ট করে দিচ্ছি। এটা ৪-৫ সেকেন্ড লাগবে। তারপর আমি আরেকটা, এখানে ২ টা ট্যাবলার আইকনস আছে। একটা হচ্ছে আপনার টেইলউইন্ড এর, আরেকটা হচ্ছে আপনার সরি আইকনিফায়ার। ২ টাই আইকনিফায়ার। একটা এই এই আইকন গুলার মধ্যে আবার ইন্টারঅ্যাক্টিভিটি আছে। সেই কারণে ২ টা পোরশন। একটা হচ্ছে ওই যে জেএস পোরশন, আরেকটা হচ্ছে রেগুলার পোরশন। তো আমরা জেএস পোরশনটা করে রেগুলার পোরশনটা করে ফেলছি। মানে টেইলউইন্ড এর সাথে যায় ওইটা। আর এখন আমরা জেএস পোরশনটা করে ফেলতেছি। আমরা এই যে এইটা, হ্যাঁ? এই ২ টাই ইউজ করা লাগে আরকি। হ্যাঁ, দিলাম। তাহলে এই কোডটাকেও, এই কমান্ডটাকে আমরা দিয়ে দিলাম। এই কমান্ড গুলো পরে একসাথে GitHub রিপোতে পুশ করব যাতে আপনাদের সব এক জায়গা থেকে পেতে পারেন। আচ্ছা, তাহলে হয়ে গেল। এখন আমরা চেক করে দেখব যে সবকিছু কাজ করে কিনা। আলহামদুলিল্লাহ ডান। এখন আমরা কি করব? এখন আমরা যেকোনো একটা ব্লকে যাইতে পারি অথবা কম্পোনেন্টে যাইতে পারি। সো কম্পোনেন্ট দিয়েই শুরু করি। সবচাইতে ছোট কম্পোনেন্ট কি আছে? ধরেন একটা বাটন দিয়ে শুরু করতে পারি। অথবা শুরুর দিকে কি আছে দেখি। আ শুরুর দিকে কি আছে? কনটেন্ট, আচ্ছা। আমরা লেটস একটা অ্যালার্ট দিয়ে শুরু করতে পারি। যা ইচ্ছা তাই শুরু করতে পারেন। জাস্ট কম্পোনেন্টটা এখান থেকে এই যে HTML এ যাবেন, কম্পোনেন্টটা কপি করবেন। এখন আপনার এই যে HTML পেজের মধ্যে গেলেন।
এগুলো আর দরকার নাই। এখন তো আমরা জানি যে এগুলো কাজ করে। সো এখানে জাস্ট আগেরগুলো রিপ্লেস করে এটা দিলাম, সেভ দিলাম। ব্রাউজারে যাব, যে রিফ্রেশ দিলেই দেখেন এটা চলে আসবে। এখন দেখেন যে আমার কিন্তু আসে নাই। কেন আসে নাই? ভয় পাওয়ার কিছু নাই। কারণ ওই যে আমাদের যে ওয়াচারটা রান করতে হবে। এখন এই ওয়াচারটা এই মেশিনে এখানে না দিয়ে আমি পাশে আরেকটা ট্যাবে ওপেন করে নিচ্ছি। কারণ এটা বারবার আমাকে রান করতে হবে। npm run css, এই যে ওয়াচারটা রান করে দিলাম। একটা ট্যাবে, একটা টার্মিনাল ট্যাবে আমি ওয়াচারটা রান করব, আরেকটা ট্যাবে আমার যদি কোনো কমান্ড লাগে ইনস্টল করার জন্য বা ব্লা ব্লা সেটার জন্য, যদিও লাগে না আসলে। তো দেখেন আগে কিন্তু টেলএন্ড সিএসএস শুধু আসছিল। যদি ফ্লাই1 ইউআই প্রপারলি ইনস্টল হয়ে থাকে, তারপরে রান করার সাথে সাথে কিন্তু এই যে ফ্লাই1 ইউআই এবং তার ভার্সনটা দেখতে পাবেন। এই ভার্সনটা যদি না আসে তাহলে বুঝবেন যে আপনার ফ্লাই1 ইউআই প্রপারলি ইনস্টল হয় নাই। অর্থাৎ এই যে একটু আগে যে 3টা কমান্ড দিছি, এই কমান্ডগুলো প্রপারলি ইনস্টল হয় নাই। হয়তো দেখাইছে ইনস্টল হয়েছে, বাট আসলে ফল্ট হয়েছে, কোনো একটা কাজ করে নাই। হ্যাঁ, তো এটা যেহেতু আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি, তার মানে এটা ওকে। এখন আমরা এই যে দেখেন দেখেন সাথে সাথে আমাদের ওই ফাইলটা, যে HTML ফাইলটা ছিল, এটা ব্রাউজারে ওপেন করছি। দেখেন এটা কিন্তু এখন নাইসলি দেখা যাচ্ছে। এটা তো আমি এখন লাইভ সার্ভারে রান করছি। এটা চাইলে আমি ডাইরেক্ট ফাইলটাকে ওপেন করতে পারি। আমার কোনো লাইভ সার্ভার লাগবে না। জাস্ট এই যে index.py ফাইলটা ব্রাউজারে দেখেন, পুরা ব্রাউজার মোডে এখন রান করছি। দেখেন নাইসলি কিন্তু এটা দেখাচ্ছে। জাস্ট লাইভ সার্ভার দিয়ে রান করলে যেটা সুবিধা, যে আমার আর বারবার রিফ্রেশ দিতে হয় না, অটোমেটিক সে রিফ্রেশ করে নেয়। এতটুকুই পার্থক্য, বাট নট ম্যান্ডেটরি যে আমাকে লাইভ সার্ভারেই রান করতে হবে। নো নো নো। আচ্ছা, তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। তার মানে আমরা প্রপারলি কম্পোনেন্ট ইনস্টল করে ফেললাম। টেলউইন নাইসলি কাজ করে। মজার ব্যাপার হচ্ছে এই যে ভিডিওটা এতক্ষণ আপনাদেরকে দেখালাম, অনলাইনে সার্চ করে দেখেন এগুলা হেল্প কিন্তু ওইভাবে নাই। ওই ফ্লাই ওয়ান ইউআই এরাও ভিডিও করছে, খুবই বাজে কোয়ালিটি। হ্যাঁ, ভালো না। তো এই জন্য আমি আসলে এটা দেখাইতে চাইছি। আপনাদের মনে হতে পারে আরে এটা তো খুবই সিম্পল। হ্যাঁ সিম্পল, বাট যখন এই যে 3টা 4টা জিনিস একসাথে করবেন তখন আর এটা সিম্পল নাই, তখন কমপ্লেক্স। আপনি বিশ্বাস না হয় আজকের এই ভিডিওটা, আমাদের এই গোল্ডেন ফ্রাইডে নাইট শেষ করে আপনি জাস্ট কোনো কিছু না দেখে প্রথমবার একবার ট্রাই করে দেখেন পারেন কিনা। ওয়ান শটে হবে না, মোটামুটি গ্যারান্টি যে আপনাকে দেখতে হবে ডকুমেন্টেশন। বা আমার যে পুশ গুলা করবো, দেখবেন পুশ গুলা না দেখে মোটামুটি আপনি পারবেন না। কেন পারবেন না? বিকজ পারবেন, হয়তো অনেকেই পারবেন, বাট ম্যাক্সিমামই পারবেন না। বিকজ এটা আসলে দেখতে যতটা সিম্পল মনে হয়, অতটা সিম্পল আসলে না। এই জন্য আমি ভাবলাম যে এটা একটু দেখায় দেই, তো সেইটাই দেখাচ্ছি। আচ্ছা, এবার আমরা কম্পোনেন্ট শিখলাম। এখানে একটা কম্পোনেন্ট শিখছেন মানে এখন আপনি যে কম্পোনেন্টই ইচ্ছা ইউজ করবেন সেটাতে চলে যাবেন। ধরেন লেটস সে আমরা একটা মেনু, একটা ন্যাভবার দেখি। এই ন্যাভবার সেকশনে গেলাম, আমরা এই যে HTML এর ভেতরে গেলাম, এই যে কপি করে নিলাম, এখানে আসলাম। আমাদের ওই অ্যালার্ট লাইব্রেরি ওটার আর দরকার নাই, বাদ দিয়ে দিই। দিয়ে এখানে পেস্ট করলাম, সেভ দিলাম। আমরা আমাদের ওই ব্রাউজারে গেলাম, যে রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এই দেখেন, দেখছেন ন্যাভবার চলে আসছে। ওই যে উপরে দেখেন মেনু। হ্যাঁ, এবং এটা কিন্তু ফ্লাই1 ইউআই এর সুবিধা হচ্ছে যে এটা অটোমেটিক অনেকগুলা থিম এটার মধ্যে বিল্ট ইন। মানে ফ্লাই1 ইউআই আমি লাইক করার পেছনে আরেকটা বড় কারণ হচ্ছে যে এটার অনেকগুলা থিম আছে। এই যে দেখেন কি কি থিম আছে: লাইট থিম, ডার্ক থিম, ব্ল্যাক থিম। সব আমার মোটামুটি স্ট্যান্ডার্ড লাগে ব্ল্যাক থিমটা। আর একটা ভালো লাগে যে শার্ট সিএন এর একটা স্টাইল আছে। কোথায় গেল এটা? এই যে এটাও ভালো, খারাপ না। শার্ট সিএন এরটাও ভালো। তো আমি আমি প্রেফার করি ব্যক্তিগতভাবে ব্ল্যাক থিমটা। বাট ওরা আসলে বাই ডিফল্ট ব্ল্যাকটা দেয় না, ওরা দেয় ডার্কটা। বাট ওদের ডার্ক আসলে টু বি অনেস্ট রিয়েল ডার্ক না, এটা কেমন জানি একটু বেগুনি টাইপ না কি টাইপের। এই যে এটা কি আসলে পিওর ডার্ক? এটা কিন্তু পিওর ডার্ক না। আই ডোন্ট লাইক দিস। বাট আপনি চাইলে এটা কেমনে এখন এই থিমটা চেঞ্জ করবেন, লেটস সে ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য থিম। খুবই সিম্পল। আপনি এই যে উপরে হেড সেকশনে গিয়ে, HTML সেকশনে গিয়ে এখানে ডেটা স্পেস থিম, আরে ডেটা রে ভাই, ডেটা, হ্যাঁ ডেটা কোলন থিম লিখে এখানে ওই থিমের নামটা দিয়ে দিবেন। যে আপনি লেটস সে লাইটস থিম চান, নাম দিয়ে দিলেন, সেভ করে দিলেন। এই যে দেখছেন সাথে সাথে কিন্তু এটা লাইট হয়ে গেছে। এটা ফ্লাই1 ইউআই এর একটা মজার জিনিস। আমি এবার ব্ল্যাকটা চাই, দেখেন ব্ল্যাক লিখে সেভ দিলাম, মুহূর্তের মধ্যে দেখেন ব্ল্যাক হয়ে গেছে। দেখছেন কি রে, এটা কি পিওর ব্ল্যাক হয়েছে না ডার্ক হয়েছে? আচ্ছা, আমি যদি ডার্ক চাই, এই যে ডার্ক লিখে সেভ দিলাম, রিফ্রেশ দিলাম। এগুলা খুব একটা বোঝা যাচ্ছে না, আমি একদম নতুন আরেকটা নেই।
ব্ল্যাক, কর্পোরেট, গালিবি, গার্মেন্ট, আচ্ছা, পারপ্লেক্সিটি। ওরে আল্লাহ! পারপ্লেক্সিটিটাও বানায় ফেলছে। শার্টসিয়ান কই গেল? শার্টসিয়ান, এই যে শার্টসিয়ানটা দেখি তো একটু। স্পেলিংটা কি? আচ্ছা, এদের স্পেলিং গুলা আপনাকে প্রপার স্পেলিং জানতে হবে। স্পেলিংটা গুলো কোথায় পাবেন আপনি? এই যে বাঁ সাইডে আপনি একটু পড়বেন যে এখানে থিম, এই যে থিম সেকশন আছে। থিমের মধ্যে গেলেন যে এখানে দেখেন ওরা বলে দিছে। এই যে ওরা দেখেন আমি HTML ট্যাগের মধ্যে গিয়ে এই যে ওরা বলে দিছে যে ডাটা থিম এর মধ্যে আপনাকে থিম লিখতে হবে। যে গভর্নমেন্ট আচ্ছা বাই ডিফল্ট যেটা এটা গভর্নমেন্টই মনে হয় থাকে। হ্যাঁ, বাই ডিফল্ট গভর্নমেন্ট থাকে। এটা আপনি চেঞ্জ করবেন কেমনে? এই যে এখান থেকে এই প্লাগইনটা কপি করে নিয়ে মানে এই টেক্সটটা ওই যে ইনপুটের মধ্যে যাবেন। গিয়ে এটা আপনি ওই যে টেলউইন্ড CSS এর বরাবর নিচে, এই বরাবর আপনি নিচে পেস্ট করে দিবেন। এটা তো এখন আর দরকার নাই। দেওয়ার পরে এই যে এখানে আপনি বাই ডিফল্ট বলে দিতে পারেন যে আমার ডিফল্ট থিমটা ওরা গোলমোড দিয়ে রাখে। আপনি কি গোলমোড রাখবেন না ব্ল্যাক রাখবেন? আমি যেমন গোলমোড লাইক করি না, আমি ব্ল্যাক দিয়ে রাখি। আপনারা চাইলে ডিফল্ট এই যে লাইট আর হচ্ছে ব্ল্যাক। হ্যাঁ? এখন যদি আমি রিফ্রেশ দেই দেখবেন যে একটু চেঞ্জ হয়ে গেছে। হুম, ফার্স্ট ডার্ক দরকার নাই। প্রিফার্স নো, প্রিফার্স ব্ল্যাক। হ্যাঁ, রিফ্রেশ, আমাদের ইঞ্জিনটা রান আছে কিনা। এই যে দেখেন টেলউইন্ড ফ্লাই ওয়ান ইউআই ওয়াচার রানিং আছে। আমি আবার একটু দিচ্ছি, এটা চেঞ্জ হচ্ছে না। ও, থিমের নাম তো চেঞ্জ করে দিই, সরি। এখানে লিখে দিছি এটা কি ডার্ক মোডে আছে না, আমি এখন ব্ল্যাকটা ডিফল্ট সেট করছি। তাহলে ব্ল্যাকটা দিলাম। হ্যাঁ, এই যে দেখেন এখন নাইসলি ব্ল্যাকটা ইফেক্ট করছে, দেখছেন? ব্ল্যাকটা এটা হলো ব্ল্যাকটা আসলে রিয়াল ব্ল্যাক। ওই ডার্কটা মনে হয় যে ব্ল্যাক, আসলে ব্ল্যাক না। এখন যদি লাইটটা চাই, LIGHT লাইট, সেভ দিলাম। এই যে দেখেন লাইট চলে আসছে। তো এটা খুবই নাইস একটা জিনিস। আচ্ছা, এবার আমরা দ্রুত আমরা এবার তাহলে মোটামুটি কম্পোনেন্টটা কনফিডেন্ট এসে গেল যে মোটামুটি আমরা যা চাই সেটাই এখান থেকে করতে পারবো। এখন আমরা কি করব? ব্লকে চলে যাব। কেন ব্লকে যাব? বিকজ এদের কম্পোনেন্ট লাইব্রেরিটা নিয়ে আপনি প্রফেশনাল বানাতে পারবেন, বাট সমস্যা হচ্ছে যে ওরিয়েন্টেশনটা, এই যে আপনার লেআউটটা, এটা সাজাইতে গেলে মোটামুটি বেগ পাইতে হয় এবং ভালোই সময় যায়। কারণ রেসপন্সিভ আপনার লেআউটটা তো ডেফিনেটলি রেসপন্সিভ হওয়া লাগবে, তাই না? তো রেসপন্সিভ করার জন্য একটা ভালো বেগ পাইতে হয় আমাদের। এটার একটা নিনজা টেকনিক হচ্ছে যে আপনি ব্লকস এ চলে যাবেন। যাওয়ার পরে যে ব্লকটা আপনার পছন্দ যে সেই ব্লকটা নিতে হবে। বাট আমি এখানে কিছু হ্যাকস দিচ্ছি। যে ব্লকটা পছন্দ না আপনি জাস্ট এই যে আপনি যেটা করবেন ড্যাশবোর্ডের মধ্যে এই যে ড্যাশবোর্ড শেল, আই লাইকড ইট ভেরি মাচ। আপনি ড্যাশবোর্ড শেলে যাবেন। এটার মধ্যে আসলে সবকিছুই একটা অ্যাপ্লিকেশন বানানোর জন্য যা যা দরকার সবগুলা কম্পোনেন্ট এটার মধ্যে আছে। বা সাইড বার, উপরে ট্যাব নেভিগেশন বার, ড্যাশবোর্ডের মধ্যে সব কম্পোনেন্ট, টেবিল, এভরিথিং ইজ ইনক্লুডেড। জাস্ট এটা হচ্ছে সবচাইতে শর্টকাট। আপনি এখানে যাবেন, কোড সেকশনে যাবেন, কোডটাকে কপি করে নিবেন। উপরে ওই যে ডান পাশে কপি কই গেল? হ্যাঁ, এই যে কপি কোড, যাবেন HTML এর মধ্যে, যা সবকিছু বাদ দিয়ে দিবেন। দিয়ে এইটা এখানে পেস্ট করে দিবেন, সেভ দিবেন। আপনার ব্রাউজারে ওপেন করবেন। বুম! দেখেন কত প্রফেশনাল একটা, দেখছেন? মুহূর্তের মধ্যে কিন্তু আপনার পুরা ইয়াটা প্রফেশনাল হয়ে গেল। নাইস। এবং এটার মধ্যে দেখেন কত ইন্টারঅ্যাক্টিভিটি। এই যে দেখেন জাভাস দেখছেন? ক্লিক করার সাথে সাথে দেখেন মডেলের উইন্ডো চলে আসলো। এই যে ডান পাশে দেখেন নেভিগেশন উইন্ডো আছে। তারপরে এই যে মেনু আছে। এখানে ২-১ টা মেনু দেখাচ্ছে না। এটা মনে হয় ওই যে ইয়ার জন্য আপনার আচ্ছা, এটা আমরা পরে চেক করতেছি। এগুলা আসবে আরকি। এনিওয়ে, না আসলে যে কিছু আইকন আসতো না। হ্যাঁ, এগুলা আইকনটা মনে হয় লোড হয়নি এখনো। এনিওয়ে আমি দেখতেছি। তো এই যে দেখেন এখানে এই যে ল্যাঙ্গুয়েজ বার আছে, আপনার ড্রয়ার আছে, ট্যাব আছে। মানে এক্সিলেন্ট। খুবই চমৎকার এটা। আচ্ছা, এটা কেন আসতেছে না? এখন আমরা একটু ক্রস চেক করি যে আইকনস গুলা কেন আসতেছে না। প্রবাবলি আমরা কোন একটা কমান্ড ইনস্টলেশনে ভুল করছি কিনা আমরা দেখি। সব আসতেছে জাস্ট আইকন ছাড়া। এখানে আইকন গুলো আসলে আরো আরো নাইস লাগবে। ওকে, তাহলে লেটস ফিক্স আইকনস। কেমনে করব ফিক্স? এবার আপনি ব্লকের কাজ শেষ। আর কোন ব্লক আপনার দরকার নাই। আপনার ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর জন্য দিস অনলি ব্লকস ইজ এনাফ ফর ইউর অ্যাপ। এখন জাস্ট কম্পোনেন্ট গুলাকে মাঝখানের বডি সেকশনে কম্পোনেন্ট গুলো আনবেন, কপি করবেন, নতুন করে পেজ বানাবেন। দ্যাটস ইট। আচ্ছা, এখন আমরা আইকন গুলাকে ফিক্স করব কোথায়? ওই কম্পোনেন্ট সেকশনে যাব। কম্পোনেন্ট ইটসেলফ একটা আইকনস।
মানে আইকনস ইটসেলফ একটা কম্পোনেন্ট। সো আইকনস এর মধ্যে যাব, কোথায় আইকনস আছে, খোঁজেন আইকনস কোথায় আছে। এগুলো মনে হয় অ্যালফাবেটিক্যাল অর্ডারে, সো উপরের দিকেই থাকবে আইকনস। আরে আইকন নাই নাকি? আচ্ছা, আমরা তাহলে আবার ডক্সে যাই, একটু প্রপারলি দেখি আমরা কোথায় মিস্টেক করলাম। আহ, এই যে এগুলাই হচ্ছে এটার চ্যালেঞ্জ। কোনো বিগ চ্যালেঞ্জ না, ছোট চ্যালেঞ্জ। এই যে বাম পাশে আইকনস আছে, আইকনসে আবার গেলাম। এই যে প্রবাবলি আমরা আচ্ছা আচ্ছা, এই তখন মনে হয় এই কমান্ডটা দিই, সরি, তখন অন্য আরেকটা কমান্ড দিছিলাম। এটা হলো প্রপার কমান্ড। আমরা এই যে তখন দিছিলাম এই দুইটা কমান্ড। আচ্ছা আচ্ছা, ওইটা আসলে না, সরি, এই দুইটা মনে হয় অন্য কাজের। আচ্ছা, আমরা এই লাস্টের কমান্ডটা দেখি এখন, এটা দিয়ে দেখবো যে এটা কাজ করে কিনা। এন্টার দিলাম। ওই কমান্ডটা এই কমান্ডটা একটু ডিফারেন্ট আর কি। হ্যাঁ, এই কমান্ডটা দিব, একটু অপেক্ষা করি দেখি আইকন গুলো আসে কিনা। প্রবাবলি চলে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, এখন আসে না। আজকে কতজন আসছে ডিউরিং দ্য টাইম? এখন আপনারা একটু কথা বলি ফাঁকে, ডাউনলোড হওয়ার পর কথা বলি। কেমন লাগতেছে ইয়েটা? আপনার মনে হচ্ছে যে এটা হেল্পফুল, এটা প্রয়োজন ছিল? খালেদ বলতেছে, স্যার আই এম নট এ টেকনিক্যাল পারসন, আমি থাকবো কি লিভ নিব? থাকতে পারেন, লিভও নিতে পারেন। থাকলেও কোনো দোষ নাই, লিভ নিলেও কোনো দোষ নাই, ইটস আপ টু ইউ। ভালো না লাগলে লিভ নিতে পারেন। আচ্ছা, এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা একটু যে দেখি যে আইকনস গুলো আসছে কিনা, আরেকটা কমান্ড লাগবে কিনা। আইকন গুলো এখনো আসে নাই, তাহলে আমরা আবার একটু চেক করি। ও আচ্ছা, নিচের এই যে টু ইনক্লুড দ্য আইকনস এট দ্য ফলোইং লাইন টু ইউর সিএসএস ফাইল, এই লাইনটাকে আমাদের কপি করে কোথায় নিয়ে যেতে হবে, ওই যে ইনপুট ডট সিএসএস ওইখানে লাগাইতে হবে। হ্যাঁ, এটা কার্ড লাইনের পরে প্লাগইনস। আচ্ছা আচ্ছা, এটা একটা এক্সট্রা প্লাগইন আকারে আসে। তার মানে আমরা এই যে প্লাগইনের পরে প্লাগইন, ইম্পোর্টের পরে ইম্পোর্ট, প্লাগইনের পরে প্লাগইন, এইভাবে দিলে জিনিসটা বেটার। আলহামদুলিল্লাহ, দেখেন এটা দেওয়ার সাথে সাথে বুম, সব আইকন দেখেন এখন অ্যাক্টিভ হয়ে গেছে। নাইস, দেখছেন সবগুলো এখন নাইসলি দেখা যাচ্ছে, কত সুন্দর। হ্যাঁ, এখন দেখেন বাম পাশের সাইড বারটা কত সুন্দর করে ওপেন হয়েছে, প্রত্যেকটা আইকন দেখাচ্ছে। আবার এই যে সার্চ বারের এখানে ট্যাব উইন্ডো, সার্চ উইন্ডো সবই নাইসলি দেখাচ্ছে। হ্যাঁ, এই তো ডান। আলহামদুলিল্লাহ, আমরা খুবই সাকসেসফুলি একটা ফ্লাই অন ইউআই কম্পোনেন্ট কিভাবে আমাদের প্রজেক্টে নিয়ে আসতে হয় সেটা আমরা দেখালাম। এখন ডান, আর কোনো চ্যালেঞ্জ নাই। এখন আপনারা জাস্ট ধুমায়া ব্লকে যাবেন, যদি কোনো ব্লক ভালো লাগে মিমিক করবেন, আর না হলে কম্পোনেন্ট সেকশনে যাবেন, যে কম্পোনেন্ট পছন্দ সেই কম্পোনেন্ট গুলা নিয়ে নাইস ফর্ম বানাবেন, মডেল বানাবেন, নাইস মেনু বানাবেন, বানায় আসলে আপনার অ্যাপ্লিকেশনের জন্য যে ইন্টারফেস সেটা রেডি করবেন। তো এর আগামী পর্বে, অর্থাৎ আগামী ফ্রাইডেতে আমরা দেখাবো এই যে ফ্রন্ট এন্ডটা বানালাম, অর্থাৎ এই যে এইচটিএমএল ফাইলটা বানালাম, এই এইচটিএমএল ফাইলটা কিভাবে, এখন ধরেন এটাই আপনার অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ড, আমরা সিম্পলিসিটির জন্য ধরে নিচ্ছি এটাই আমাদের একটা ফুল ফ্লেজ অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটাকেই ধরেন আমরা গোল্যাং এ কিভাবে এটা, এই ফ্রন্ট এন্ডের এই এইচটিএমএল ফাইলটাকে কিভাবে গোল্যাং টেমপ্লেটে কনভার্ট করব, সেটা আমরা আগামী ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। ওইটা অনেক ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, ওইটাও ইম্পর্টেন্ট। এক ক্লাসে দুইটা কভার করা যাবে না, বিকজ দেয়ার আর সাম টার্মস, এবং আপনার একটু সময় দেওয়া ভালো, নিজেও প্র্যাকটিস করবেন। আদারওয়াইজ দেখা যাবে যে আমি লেকচার দিব ঠিকই, বাট আপনারা সবাই নিতে পারবেন না। এখানে অনেক ধরনের স্টুডেন্ট আছে, দুর্বল, এক্সপার্ট, মিড লেভেল। সো দুর্বলদের জন্য, মিড লেভেলের জন্য এটা একটা ভালো হবে। আর যারা এক্সপার্ট তারা তো আসলে ডিরেক্ট কারো হেল্প না হলেও হয়। সো মূলত দুর্বলদের জন্য আমাদের এই কমিউনিটিটা। সো উই ফোকাস অন দুর্বল। সো উই আর ডান ফর টুডে। আপনারা এবার ফিল ফ্রি টু আস্ক মি এনি কোয়েশ্চেনস, আপনারা আমাকে কোয়েশ্চেন করতে পারেন।